তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না, অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আনসার বাহিনীর আর প্রয়োজন নেই, সংবাদ সম্মেলনে এসে একই বললেন সেনাপ্রধান। এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক, কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে, আজকে দেখেন এর পরিণতি কি হলো। দেশের যে কোনো ক্রাইসিসের সবচেয়ে বড় লোকটা আমরা বেয়ার করি এবং আমরা করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতায় আমরা এই দায়িত্ব নিচ্ছি। ছাত্রদের উদ্দেশ্য করে এরপরে গুলি ছোড়া হচ্ছে। কি অবস্থা ভাই? ওইদিকে আমাদের স্টুডেন্টদেরকে গুলি করতেছে ভাই। গত 53 বছরে বাংলাদেশে একটা রাজনৈতিক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সজীব ওয়াজেদ জয়, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সন্তান সজীব ওয়াজেদ জয় কিন্তু হাজার হাজার কোটি টাকা দিয়ে আনসারদেরকে কিনে ফেলেছিলেন, এমনটাই জানিয়েছে কিন্তু আনসারের প্রধান। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সেনা প্রধান এবং ডক্টর ইউনূস কিন্তু আনসারকে একদমভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং আনসারের বিপক্ষে বড় একটা পদক্ষেপ নেবে, এমনটা কিন্তু জানিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে কিন্তু সজীব ওয়াজেদ জয়, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সন্তান সজীব ওয়াজেদ জয় ডক্টর ইউনূসের সাথে খারাপ একটি ব্যবহার করেছে। সেই সাথে কিন্তু ডক্টর ইউনূস সজীব ওয়াজেদ জয়কে কড়া একটি হুঁশিয়ারি দিয়েছে এবং বলেছে নিজের বিপদ নিজেই ডেকে এনেছো, এমন কথা কিন্তু বলেছে ডক্টর ইউনূস। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। সজীব ওয়াজেদ জয় ভাইরে বলবো যে ভাই, আপনি কয়েকটা দিন অফ যান, অন্তত ডক্টর ইউনূস সরকারের সাথে এই মুহূর্তে যদি এরকম লাড়াচাড়া করেন অথবা খোঁচা মারেন তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ারই সম্ভাবনা আছে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের পালস, যারা আওয়ামী লীগের মধ্যেও যারা ভদ্র রাজনীতি করছে, যারা আসলে মানে এই দলটার এই করুণ পরিণতির আশঙ্কা করছিল, যাদের বক্তব্য আপনারা শোনেন নাই, তারাও কিন্তু এখন বিপদে আছে। তো তারাও কিন্তু এই যে ডক্টর ইউনূস সরকারের নানান কর্মকাণ্ড, এগুলোর প্রতি কিন্তু তারা পজিটিভ। এটা ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ করলেই সবাই ডক্টর ইউনূসকে অপছন্দ করছে। একদম এক্সট্রিম লেভেলে ডক্টর ইউনূস সরকারটাকে অপছন্দ করছে কারা? যারা ধরেন লুটপাটে ব্যস্ত ছিল অথবা রাষ্ট্র ক্ষমতাকে পুঁজি করে নিজের এক একজন পাহাড় হয়ে গেছিল। তো সজীব ওয়াজেদ জয় ভাই, আমি আপনার উদ্দেশ্যে এই কথাটাই বলি যে ওনাকে নাড়া ছাড়ার দরকার নাই। ওনার প্রতি মানুষের আস্থা আছে। আপনি জাস্ট হচ্ছে গণত্রাণ সংগ্রহ, মানে বিভিন্ন জিনিস দেখা বোঝেন, এই সরকারটার প্রতি মানুষের অরিজিনালি আস্থা আছে। বেশি লাড়াচাড়া করলে যতটুকু পজিটিভ অ্যাক্টিভিটিস আসার কথা সামনে, এমনি একটা কিন্তু পজিটিভ নিউজ আসার কথা, তো সেটাও নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে আপনাদের এই অ্যাক্টিভিটিসগুলোর কারণে মানুষের কাছে আরো বিতর্কিত হয়ে যাবে, দলের বদনাম করবেন। আপনার তো সমস্যা নেই, আমেরিকা আছেন, বিভিন্ন দেশে আছেন, টাকা পয়সা মাশাআল্লাহ ভালোই কামাইছেন, কিন্তু আম জনতা যারা নর্মাল আওয়ামী লীগ করতো তাদেরকে বিপদে ফেলবেন। তো যাই হোক, সজীব ওয়াজেদ জয় এখন ডক্টর ইউনূস সাহেবকে কি খোঁচাটা মারছে আমি বলি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন এবং সচিবালয়ের আশপাশে সব ধরনের গণজমায়েত এবং সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই সিদ্ধান্ত আসার পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিয়ে আপনার সজীব ওয়াজেদ জয় তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এখন এই সিদ্ধান্তটা কেন আসলো? আমরা যখন দেখলাম সচিবালয়ের ভেতরে গেল কয়েকদিন আগে এইচএসসি পরীক্ষার্থীরা তারা ঢুকে গেল সচিবালয়, মামুর বাড়ির জায়গা হয়ে গেল। সমন্বয়কদের মধ্যে একটা টিম আছে, সবার কথা আমি বলছি না, একটা টিম আছে, মানে এরা এতটা এক্সট্রিম লেভেলে বাড়াবাড়ি করে যে মূল সমন্বয়ক যারা আছে তাদের কাজগুলোকে এরা প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন জায়গায়। এই ত্রাণ দিতে গিয়ে অনেকে এদের অ্যাক্টিভিটিস দেখতে পারে যে গুন্ডামি। এরা কিন্তু মূল সমন্বয়ক না, ওই যে থাকে না যে দাওয়াত থেকে আসার বড় এরকম। তো যেটা নিয়ে একটা এইচএসসি পরীক্ষার রেজাল্টটাকে বদলে ফেললো। এরপরে আনসারদের যে অ্যাক্টিভিটিসটা হলো সেটা হওয়ার পরে বা গেল কত মানে এই ক্ষমতায় আসার পর থেকে যেগুলো হচ্ছে, এগুলোর কারণে ডক্টর ইউনূস সাহেবের বাসভবন এবং সচিবালয়ের আশেপাশে এই সমাবেশটা কিন্তু সরকার নিষিদ্ধ করেছে, মানে পুলিশ কর্তৃক এটা নিষিদ্ধ করা হয়েছে। এখন এইটা আসার পরপরই আপনার এই বিষয়টা নিয়ে সজীব ওয়াজেদ জয় তিনি তার ফেসবুক পেজে সরকারকে খোঁচা দিয়ে ক্যাপশন দেন। তাতে তিনি লিখেছেন, সচিবালয় এলাকার আশপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছেন আমাদের বুদ্ধিজীবীরা। এরপরও 2 সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে সেসব এলাকায় সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বে না থেকে সমালোচনা করা সহজ, আর ক্ষমতায় থাকা ও শাসন করা একদমই ভিন্ন ব্যাপার। তার কথাটার একটা অংশ হচ্ছে কোনটা, যে ধরেন যারা আওয়ামী লীগ সরকারকে নিয়ে অনেক সমালোচনা করতো যে এটা কেন না সেটা কেন না বা এই পদক্ষেপটা কেন নিচ্ছে, তো এগুলো নিয়ে অনেক সমালোচনা করা সহজ ছিল। বাট এই যে এখন ইউনূস সাহেবের বাসভবন অথবা সচিবালয়ের আশপাশে সভা সমাবেশ যেটা বন্ধ করা হলো, এটা যদি আওয়ামী লীগ সরকার সময় করতো এটা নিয়ে অনেক সমালোচনা হওয়ার কথা ছিল বা এরকম একবার সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা করতে পারে নাই। তো এখন 2 সপ্তাহের মধ্যে এত তাড়াতাড়ি করে এই সিদ্ধান্ত নেওয়ার ইস্যুটা কেন আসলো? প্রসঙ্গত আমি এখানে যতটুকু বলতে চাই, অনেকে আছেন দেখেন আমরা যারা সমালোচনা করি বা ক্রিটিক আছি,
যেই জিনিসটা দলের জন্য ক্ষতিকর, যে জিনিসটা আপনি আসলে পালসটা বুঝতে পারেন না, যে কথাটাতে ভেজাল আছে, সেই কথাটা কিন্তু কাউন্টার করি আমি প্রথম থেকে এই কাজগুলাই করি। ডক্টর ইউনূসের সরকারের প্রতি মানুষের যে আস্থা, তার প্রতি যে মানুষের বিশ্বাস, তার বক্তব্যের প্রতি মানুষের যে শ্রদ্ধা, সেটা কিন্তু হারাই ফেলছে বহুত আগেই বাংলাদেশ আওয়ামী লীগ। এখন একটা সরকার যখন দীর্ঘদিন ক্ষমতা ছিল, নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, নানান ধরনের অ্যাক্টিভিটিসে চুরি বাটপারি লুটপাটকারীরা বড় বড় তারা দেশ ছেড়ে পালায় যেত, কানাডাতে মানুষ বাড়ি করতেছে, বেগমপাড়াতে ঘর তৈরি হচ্ছে, মার্ডার করে বিশ্বজিতের মতন একটা ছেলেকে মার্ডারের পর রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা পেয়ে যাচ্ছে। তো এই সকল অ্যাক্টিভিটিসের কারণে আপনারা ভালো কিছু যখন করছেন তখন এটা মানুষ নেয় নাই। এখন ডক্টর ইউনূস সাহেব যখন আসছেন, তার কাছে মানুষ দাবি দেওয়ার জন্য যাচ্ছে, তবে কেউ যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে অঘটন ঘটাইতে, বাট ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্রকৃত তাদের একটা সাধারণ দাবি দেওয়া নিয়ে যাচ্ছে। এখন ডক্টর ইউনূসের সরকারের নিরাপত্তার ইস্যুটা আর আওয়ামী লীগ সরকারের সময় একটা সিদ্ধান্ত নেওয়ার ইস্যুটা টোটালি মুদ্রার এই পিটোপিট। তো সজীবাজের জয় ভাইয়ের প্রতি আমার বক্তব্য যে আপনি আরেকটু ভালো করে রাজনীতিটা বোঝেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই মুহূর্তে আপনি বিদেশ বসে যখন একটা স্টেটাস দিচ্ছেন, এটাতে এই মুহূর্তে আওয়ামী লীগের যেই নেগেটিভ অবস্থানটা আছে সেখানে আরেকটু ঘি ঢেলে দেওয়া হচ্ছে। কারণ বাংলাদেশে অনেক নেতাকর্মীরা তারা এখনো কিন্তু ভয়ে ভয়ে ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় লুকায়িত আছে। তো এগুলা করলে তাদের প্রতি মানুষের আপনার এই স্ট্যাটাসের ঝালটা তাদের উপর দেওয়া যাবে। তো ডক্টর ইউনূস সরকারের নিয়ে আপনার লাড়াচাড়ার দরকার নাই। আপনি আপনার মতন রাজনীতি করেন, দল গোছান, নেতাকর্মীদের সাথে আলোচনা করেন যে কেমনে আওয়ামী লীগের এই কোন পরিণতি আপনারা করে ফেললেন, সেদিকে মনোযোগ দেন। বাংলাদেশের এলোমেলো রাজনীতিতে অনেক কিছুই চলে আসছে সামনে, এবং এত সব ঘটনা ঘটছে পর্দার আড়ালে এবং পর্দার বাইরে প্রকাশ্য দিবালোকে, যা কিনা আমরা যারা 2009 থেকে এ পর্যন্ত কানে তালা লাগিয়ে রেখেছিলাম, চোখে আমাদের সানগ্লাস পরা ছিল, আমরা ঠিক এখন এই কানের সেই প্রতিবন্ধকতা এবং চোখের প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার পর সবকিছু এলোমেলো দেখছি। বাংলাদেশে অসংখ্য জঙ্গি নাটক, সেই হিজবুত তাহরির বলেন, আনসারুল্লাহ বাংলা টিম, তারপর আল কায়দা, আর কত কি নাম। এটা যে ডিবির মনির ছিল, হেসে হেসে সুন্দরভাবে সে যে নাটকের কাহিনী, আজকে এখানে এই নাটক হচ্ছে, কালকে ওখানে এই নাটক হচ্ছে, আজকে এরা ধরা পড়েছে, কালকে ওটা ধরা পড়েছে, এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু হয়েছে, এবং তার ফলে অনেক নিরীহ মানুষ সেই জঙ্গি নাটকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক প্রথিতযশা আলেম এবং ওলামা তারা মিথ্যা মামলায় বছরের পর বছর তারা কারারুদ্ধ ছিলেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু পর্দার আড়ালে গোপনে গোপনে আসলে যে কাজগুলো হয়ে গেছে সেই কাজগুলো আমরা বুঝতে পারিনি। যেমন জামাতকে দমন করার জন্য আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে, এমনকি জামাতের মহিলারা যদি কোথাও বসতেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো। জামাতের কয়েক লাখ নেতাকর্মীকে রীতিমতো ফেরারি বানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে জামাতের আমির থেকে শুরু করে ছাত্রলীগের ছাত্র শিবিরের একজন সাধারণ কর্মী, তাদের জীবনের যে কোনো যে স্বাভাবিক জীবনযাত্রা, এটির মধ্যে কোনো পার্থক্য ছিল না। অর্থাৎ আমিরে জামাত এবং শিবিরের কর্মী তারা উভয় পলাতক ছিলেন, তাদেরকে জীবনের ভয় তাদের ছিল, গুম হওয়ার ভয় ছিল, জেলে যাওয়ার ভয় ছিল, তারা জেলে গেছেন, একই সঙ্গে জেলে গেছেন। কিন্তু এর মধ্যে যে কাজগুলো করে হয়েছে, জামাত করেছে বা অন্যান্য ইসলামিক সংগঠনগুলো করেছে, এটি সরকার বুঝতে পারেনি, এবং তারা করতে করতে এতটা শক্তিশালী হয়ে গেছে, এখন সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশে যদি অর্গানাইজড কোনো শক্তি থাকে, সেই শক্তিগুলো ইসলামী সংগঠনগুলো। আপনি নেতিবাচক বলেন আর ইতিবাচক বলেন, জামাত এখানে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। তারপর অন্যান্য সংগঠনগুলো হেফাজতের শক্তিশালী অবস্থানে আছে। চরমোনাই পীর সাহেবের যে সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারাও খুবই শক্তিশালী অবস্থানে আছে। এবং এই ছাত্র আন্দোলন যেটি হলো, এটি চূড়ান্ত পর্যায়ে এসে যখন তারেক রহমান সাহেব ঘোষণা দিলেন প্রকাশ্যে যে ছাত্রদের এই আন্দোলনকে তিনি সমর্থন করেন, এবং তিনি তার দলের নেতাকর্মীদেরকে এই ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিলেন, হাজার হাজার ছাত্র জনতা নেমে গেল বিএনপির যারা করতেন এই সাধারণ ছাত্রদের সঙ্গে। এর কদিন পরই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নেমে গেল, আর কোনো ঘোষণা ছাড়াই প্রথম থেকেই দেখা গেল এই আন্দোলনের সঙ্গে জামাত এবং শিবিরের যারা নেতাকর্মী তারা সরাসরি সবচেয়ে বেশি একেবারে সবার আগে, মানে সাধারণ ছাত্রদের এই এই আন্দোলনের সঙ্গে জামাত এবং শিবির প্রথম থেকেই তারা ছিলেন। তারপরে বিএনপি ঘোষণা দিয়ে এলো, এরপরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, বাম ধারা রাজনৈতিক দলগুলো, তারাও এলেন, এবং সবার শেষে হেফাজত এবং চরমোনাই তারা যখন এলেন, এটা রীতিমতো মানে একেবারে বোম ব্লাস্টিং এর মতো অবস্থা হয়ে গেল। এবং 5 তারিখে আমার অফিস তোপখানা রোডে বাতিল করমের এখান থেকে দুপুর 1টার দিকে কারফিউ ভঙ্গ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ চরমোনাই পীর সাহেবের যে সংগঠন, তারা এখান থেকে বিশাল মিছিল নিয়ে শাহবাগের দিকে গেল। কারফিউ 12টা বাজলো, এবং এখানেই সরকারের জন্য বলতে গেলে কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। কাজে এই বিষয়গুলো প্রচণ্ডভাবে আলোচিত হওয়া উচিত। তা না হলে এই যে আমাদের যারা ছাত্র ভাইরা, তারা প্রকৃত অবস্থা এবং বাস্তব অবস্থা বুঝতে পারবেন, এবং যারা এখানে আছেন উপদেষ্টা মণ্ডলী, তারাও বুঝতে পারবেন না যে এই পর্দার আড়ালে
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে কারা মাঠে নামালো, কে নামালো? হেফাজতকে কে বা কারা নামালো? হেফাজতকে তো বিএনপি নামায়নি, হেফাজতকে জামাত নামায়নি, চরমোনাইকে জামাত নামায়নি। তাহলে হেফাজতকে মাঠে কারা নামালো? তারা কি এমনি এমনি নেমে গেছে? প্রশ্নই আসে না। কে নামালো? চরমোনাইকে কে নামালো? কিংবা বিএনপিকে কে নামালো? কারা নামালো? তারেক রহমান সাহেব থেকে শুরু করে তার দলের নিঃসন্দেহে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা প্রথমে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এর কারণ হলো বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতা তারা এই ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিপক্ষে ছিলেন। তারা তারেক রহমান সাহেবের সমালোচনা করেছেন যে ছাত্রদের আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে চলছে, বিএনপি যদি এখানে আসে তাহলে এটি দলীয় ব্যানারের কবলে পড়বে এবং নষ্ট হয়ে যাবে। কিন্তু সবকিছু বাদ দিয়ে তারেক রহমান সাহেব যে জিদ করে এখানে নেমে গেলেন, পেছনে নেপথ্যে কারা, এই বিষয়গুলো এখন সামনে আনতে হবে। সামনে না আনা পর্যন্ত কিন্তু এই যে একটা বিশাল গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটা একজন বলবে আমি করেছি, আরেকজন বলবে না আমি করেছি, এবং এটি নিয়ে যখন দ্বন্দ্ব সংঘাত বিসংবাদ সৃষ্টি হবে, এটির পরিণতি হয়ে যাবে গণজাগরণ মঞ্চের মতো, কিংবা হেফাজতের যে শাপলা চত্বরের ঘটনার পর হেফাজতের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সেরকম অবস্থা হবে। কাজে এগুলো নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু তার আগে যেটি আলোচনা করা দরকার সেটা হলো এই মুহূর্তে খুব বেশি করে আলোচনা হচ্ছে হিজবুত তাহরির সম্পর্কে। আমি এই সংগঠন সম্পর্কে জানতাম না, খালি এই পুলিশের মুখে শুনতাম। পরে আমি ইন্টারনেটে গিয়ে যেটি দেখলাম এটি একটি আন্তর্জাতিক সংগঠন হিজবুত তাহরির, এবং এই সংগঠনটি যেটি হচ্ছে তারা ইসলামী খিলাফত, যেটা বাগদাদের যে আব্বাসী খিলাফত হয়েছিল, দামেস্ক উমাইয়া খিলাফত হয়েছিল, মিশরে ফাতেমি খিলাফত হয়েছিল, তো এই প্রকৃতির অর্থাৎ যে খিলাফতের আন্ডারে মুসলমানরা 800 বছর দুনিয়া শাসন করেছে, তো এইরকম একটি খিলাফত তারা প্রতিষ্ঠা করতেছে বিভিন্ন দেশে। তো এদের উইংস আছে বাংলাদেশে। তো এরা খুব এলিট প্রকৃতির রাজনীতি করে। অনেকটা তুলনা করা ঠিক হবে না, ঠিক যেটা হচ্ছে যে ইকোনমিস্ট পত্রিকা বা ইউরোপে যে অভিজাতদের একটা ক্লাব থাকে, সেই অভিজাত ক্লাবের মতো এরকম হিজবুত তাহরির এদেরও একটা ক্লাব রয়েছে। এবং এখানে যারা সম্পৃক্ত তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যদি 2-4 জন ছাত্র থাকেন তাও পিএইচডির ছাত্র, তারপরে সচিবালয়ে যদি কেউ থাকেন তারা ডিপ্টি সেক্রেটারির নিচে না, সেনাবাহিনীতে যদি থাকেন মেজর র্যাঙ্কের নিচে না। তো এইরা পরস্পরের সাথে আলোচনা করে সমাজে যারা সিদ্ধান্ত তৈরি করে, সিদ্ধান্ত নেয়, সেটা ব্যবসায়ী, আমলা, কামলা, চিন্তাবিদ, পীর, মাশায়েখ, এদের সঙ্গে গোপনে গোপনে গত প্রায় 30 বছর যাবৎ এরা কিন্তু কাজ করে তাদের যে রিক্রুটমেন্টগুলো, সেই রিক্রুটমেন্টগুলো তারা কিন্তু চমৎকারভাবে করে ফেলেছে। তো সেই রিক্রুটমেন্ট করে ফেলার ফলে হিজবুত তাহরির এই মুহূর্তে কোন পর্যায়ে আছে আমরা সাধারণ মানুষ এটা কিন্তু কল্পনাও করতে পারছি না। আর অন্যদিকে সরকার যেটা করতো এখন সেটা সরকারের নির্বুদ্ধিতা হতে পারে অথবা হিজবুত তাহরির একটা কৌশল হতে পারে। হিজবুত তাহরির যারা অ্যাক্টিভ কর্মকর্তা বা যারা এই কর্মটা চালায় তারা সবাই সমাজের উঁচুতলার মানুষ, এবং একজন উঁচুতলার মানুষ আরেকজন উঁচুতলার মানুষকে তারা ক্যাডার হিসেবে, দলীয় যাকে বলা হয় ক্যাডার হিসেবে বা সঙ্গী হিসেবে তারা গ্রহণ করে। তো তাদের সঙ্গে জামাতের সম্পর্ক থাকতে পারে, তাদের সঙ্গে চরমোনাইয়ের সম্পর্ক থাকতে পারে, তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকতে পারে, বিএনপির সম্পর্ক থাকতে পারে। এবং এটি এত সুকৌশলে ম্যাথমেটিক্যাল টার্মে এই কাজটি তারা 2009 সন থেকে করেছে। যারা এর কবলে পড়েছেন বা যারা এর সদস্য হয়েছেন কেবলমাত্র তারাই বুঝতে পারবেন, বাইরের লোকগুলো এটি বুঝতে পারবেন। আমার মতো মানুষ আমি এখনো পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে একেবারে ক্লিয়ারলি টু দি পয়েন্টে বলতে পারি না, কিন্তু আমি 2009 সনে এদের যে কর্মকাণ্ডটা দেখেছিলাম একজন সংসদ সদস্য হিসেবে, এটা আমি ভাবতে পারিনি যে এটা 2024 সনে এসে এতটা বিশাল এবং এতটা ব্যাপক আকার ধারণ করবে। তো হিজবুত তাহরির বা সরকার এই নামটিকে সন্ত্রাসের সঙ্গে এটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এই পলিটিক্যাল প্ল্যাটফর্ম দিয়ে তারা সিভিল সার্ভিস চালাতে চাচ্ছে, পুলিশ সার্ভিস চালাতে চাচ্ছে, মিলিটারি সার্ভিস চালাতে চাচ্ছে, এবং এদের মাধ্যমে একটা বিপ্লব ঘটিয়ে আলটিমেটলি তারা খিলাফত দিকে যেতে চাচ্ছে। অর্থাৎ ইসলামী একটা আন্দোলন ঘটলো বা যে কোনো একটা গণবিপ্লব ঘটলো এবং এটিকে শেষ পর্যন্ত খিলাফতে রূপান্তরিত করার জন্য যারা পলিসি তৈরি করবে সেই পলিসি লেভেলে প্রেশার ক্রিয়েট করার জন্য তারা গত 30 বছর যাবত বা 40 বছর ধরে ধীরে 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 কিন্তু আমি জানি না নেটে কত বছর যাবত হিজবুত তাহরির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমি বলতে পারবো না। জাস্ট আমি বললাম যেদিন থেকে তারা শুরু করেছে, আমি প্রথম 2009 সনে এদের একজন কর্মকর্তা আমার সঙ্গে দেখা করতে এসেছিলাম যখন সংসদ সদস্য, তখন অর্থাৎ 2009 সন থেকে তাহলে কত বছর হয়ে গেল, অনেক বছর হয়ে গেছে। তো তার আগে যদি হয়ে থাকে তাহলে আরো 10 বছর ধরেন কম করে হলো। এই দীর্ঘ সময়টা তারা বিভিন্ন মন্ত্রী বলেন, এমপি বলেন, জেনারেল বলেন, সবার কাছে কিন্তু তারা গিয়েছে। কারা তাদের খপ্পরে পড়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি বলতে পারবো না। তো যাই হোক, এখন এই সময়টিতে দেশে দেশের বাইরের বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা সেলিব্রিটি তারা কিন্তু এই হিজবুত তাহরিরকে নিয়ে আলোচনা করছেন এবং পয়েন্ট আউট করছেন যে ওই লোকটি হিজবুত তাহরির এজেন্ট, ওই লোকটি হিজবুত তাহরির কর্তা, ওকে জামাতের লোক মনে করা হলো, আসলে সে জামাতের লোক না, সে হিজবুত তাহরির লোক, এরকম বিভিন্ন রকম কথাবার্তা চলছে। তো সেই কথাবার্তার এগেনস্টে আমরা যদি হিজবুত তাহরিরকে নিয়ে আওয়ামী লীগ সরকারের নির্বুদ্ধিতা লক্ষ্য করি তাহলে দেখবো যে হিজবুত তাহরির নামে পাহাড়ে একটা জঙ্গি সংগঠন চলছে, সেখানে কিছু ছেলে মাদ্রাসার ছেলে সেখানে গোপনে অস্ত্র ট্রেনিং দিচ্ছে, ধরনের গল্প শুনছি। কিন্তু আমি নেটে গিয়ে দেখলাম যে হিজবুত তাহরির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে কোনো অবস্থাতে এই ধরনের কোনো জঙ্গি কর্মকাণ্ড তাদের নেই, এবং তারা যে কাজগুলো চালায় পুরোটা ইন্টেলেকচুয়াল লেভেলে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য, একটা বিপ্লব তৈরি করার জন্য। এবং তাই যদি আপনি দেখেন তাহলে দেখেন একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। গণ অভ্যুত্থান হওয়ার পরে একটা উপদেষ্টা মণ্ডলী গঠিত হলো,
তারপরে অনেকগুলো সরকারি বড় বড় পদ পদবিগুলোতে কৌশলগত প্রায় 100 পদ এ যাবৎ পরিবর্তন হয়েছে, খুবই কৌশলগত। এবং আমরা টের পেলাম না, বিএনপি বলতে পারবে না যে এরা আমাদের লোক, বা আওয়ামী লীগের লোক কখনো বলতে পারবে না যে এই 100 পদে যারা আসছে তারা কোনো জামানাতে আওয়ামী লীগের লোক ছিল। আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, আবার সরাসরি যারা জামাত করে তাও বলতে পারবে না, কিন্তু এই লোকগুলো নিয়োগ লাভ করে ফেললো, রাতারাতি নিয়োগ লাভ করে ফেললো। এই কোন কানেকশনে তারা এলো, একটু চিন্তা করুন তো, কোন কানেকশনে তারা এই জায়গাগুলোতে এলো একেবারে নতুন করে। আর যারা চলে গেল নিবিড়ভাবে নিভৃতে চলে গেল, এরপর এখনো পর্যন্ত রাজপথে যে ঘটনাগুলো ঘটছে, বাইরে যে ঘটনাগুলো ঘটছে, আপনাকে মনে হচ্ছে না যে এখানে কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছে? এখানে যা কিছু হচ্ছে, যে সকল স্লোগান হচ্ছে গত 2 মাস ধরে, যে ধরনের রাজনৈতিক পরিকল্পনা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে এগুলো ছাত্রলীগের কর্মকাণ্ড, এগুলো ছাত্রদলের কর্মকাণ্ড? যদি ছাত্রদলের এই কর্মকাণ্ডগুলো হতো তাহলে তো ছাত্রদলের যারা লোকজন এই 28 অক্টোবর তারিখে তারা যে মার খেলো, সিরিয়াসলি মার খেলো, এবং কোনো কিছু না করেও তারা যেভাবে মামলার আসামি হলো, মির্জা ফখরুল যেভাবে জেলে গেলেন, সেটা তো যাওয়ার কথা। কিন্তু এই ছাত্র আন্দোলনের এই সময়টিতে অনেকগুলো পলিটিক্যাল ডিসিশন, অনেকগুলো পলিটিক্যাল স্লোগান, অনেকগুলো গ্রাফিতি, অনেকগুলো জিনিস হলো যেগুলো হঠাৎ করে আসেনি, যেগুলোর জন্য দীর্ঘদিনের একটা গবেষণা ছিল, তারপরে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, এগুলো কেউ করেছে, কেউ করে রেডি করে রেখেছিল একটা সময়ের জন্য। এবং সেই সময়টা যখন এসছে তখন এগুলো সব মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকগুলো সিদ্ধান্ত রাতারাতি হয়েছে। তো সেই রাতারাতি সিদ্ধান্তগুলো ঠান্ডা মাথায় বসে কেউ না কেউ নিয়েছে। নেওয়ার পরে রাজপথে এই সিদ্ধান্তগুলো যখন ছেড়ে দেওয়া হয়েছে, একটার পর একটা সিদ্ধান্ত রীতিমতো সরকারের জন্য বুমেরাং হয়ে গেছে। এবং অনেকে বলার চেষ্টা করছে যে এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে হিজবুত তাহরির নামক সংগঠনটির একটি যোগাযোগ আছে এবং এরাই অনেক কিছু করছে। আমি কিছু জানি না, আমি যেহেতু একজন পলিটিক্যাল বিশ্লেষক এবং অনেকে দেশের বাইরে থেকে অনেক কথাগুলো বলে, তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমার ও কিছু বলা উচিত। তো সেটাই বললাম, সরকারের যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন, কর্তা ব্যক্তি রয়েছেন, তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন। তারা যদি মনে করেন যে এই সংগঠনটি রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর, তারা খুবই কঠোর হয়ে এদেরকে দমন করবেন। আর যদি মনে করেন যে না, ক্ষতিকর না, তারা খুব সুন্দরভাবে চালাচ্ছেন, এই দলটিকে প্রমোট করা উচিত। এই সব মিলিয়ে কেমন যেন একটা হজবরল অবস্থা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।